আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। নাগরিকের ব্যক্তিগত তথ্য চুরি কিংবা মোবাইল ফোনে আড়ি পাতে ১,৫০০ কোটি টাকা খরচ করে নজরদারির সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার। ব্যক্তির অবস্থান শনাক্ত করতে ২০১৬ থেকে ২০২৪ সালের মধ্যে পুলিশ, র্যাব ও ন্যাশনাল টেলিকমিউনিকেশনকে মনিটরিং সেন্টার এনটিএমসি যৌথভাবে এসব সরঞ্জাম কেনে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের স্বার্থে কেনা যন্ত্র দিয়ে দমন করা হতো বিরোধী মত। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। দেশের নিরাপত্তা কিংবা বহির্বিশ্বের আক্রমণ থেকে রক্ষার জন্য মোবাইল ফোনে আড়ি পেতে ব্যক্তির অবস্থান শনাক্ত করে থাকে আইন শৃঙ্খলা বাহিনী। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। পরিচয় শনাক্তে ILIS, GPS ট্র্যাকার, স্যাটেলাইট যোগাযোগ বিশ্লেষণ যন্ত্র, কথোপকথনে থাকা ব্যক্তিদের শনাক্ত পদ্ধতি এবং ম্যান ইন দ্য মিডল টুল সহ বিভিন্ন প্রযুক্তি নির্ভর সরঞ্জাম কেনে বিগত ফ্যাসিস্ট সরকার, যেখানে খরচ হয়েছে ১,৫০০ কোটি টাকারও বেশি। বিশেষজ্ঞরা বলছেন, অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি ও বৈদেশিক গোয়েন্দা বৃত্তি এবং সার্বভৌমত্ব রক্ষায় এমন যন্ত্রের দরকার আছে, তবে ব্যবহারে থাকতে হবে স্বচ্ছতা। যত রকমের ঘটনা ঘটুক না কেন, আমাদের অডিটিং এর মাধ্যমে আনতে হবে যে একটি নাম্বার কেন ট্রিগার করা হলো, কী কারণে ট্রিগার করা হলো, এর সঙ্গে তৎসংশ্লিষ্ট কোন গোয়েন্দার কোন পরিচালক এর সাথে সম্পৃক্ত। এটা যখন জবাবদিহিতার আওতাধীন আসবে, তখন এর যচ্ছেতায় ভাবে যে কাউকে আপনি চাইলে ট্রিগার করতে পারবেন না। গোয়েন্দারা তাদের রাজনৈতিক এবং কূটনৈতিক ফায়দার জন্য আমাদের বাংলাদেশের নানা রকম অ্যাক্টিভিটি করবে, এটাই স্বাভাবিক। সুতরাং গোয়েন্দা সংস্থাকে, বিশেষ করে ইলেকট্রনিক গোয়েন্দা সংস্থাকে নিষ্ক্রিয় করলে এটা কিন্তু আমাদের জন্য সুফল বয়ে আনবে না। আমার প্রযুক্তিবিদ হিসেবে আমার যেটি চাওয়া, এই গোয়েন্দা বৃত্তিকে একটি একাডেমিকভাবে আনা, এই গোয়েন্দা বৃত্তিকে একটা জবাবদিহিতার মধ্যে আনা। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তহিদুল হক বলছেন, রাষ্ট্রযন্ত্রের অপব্যবহারের কারণে নিরাপত্তা নিশ্চিত হয়নি, বরং খর্ব হয়েছে মানুষের মত প্রকাশের স্বাধীনতা। দুটি জায়গাতেই, একটি হচ্ছে যে নিরাপত্তার যে প্রসঙ্গ এবং আমার যে যথাযথভাবে এই কাজটি সম্পন্ন করা, দুটির কোনোটি পরিপূর্ণভাবে হয়নি। তার মানে দুই জায়গাতেই একটা বড় ধরনের ব্যত্যয় লক্ষ্য করা যাচ্ছে। তো এই ব্যত্যয়গুলোর আমরা চাই যাতে পুনরাবৃত্তি না ঘটে, কোনো সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয়, বিপরীত মতাদর্শের ব্যক্তি অথবা রাজনৈতিক দল যাতে এই আড়ি পাতার নাম করে তাদের কোনো হয়রানি, মামলা, হামলা, জেল জুলুম যাতে করা না হয়, সেই জায়গাতে সতর্ক থাকা। পাশাপাশি এই কাজটি করার জন্য আমাদের নিরাপত্তার যে পরিধি এবং আমাদের যে উপকরণগুলো দরকার, যে প্রসঙ্গগুলোতে আমাদের ঝুঁকি আছে, সেগুলো পূর্ব পর্যালোচনা করে তার জন্য যে বাজেট দরকার হয় সেই বাজেটটুকু খরচ করা, কারণ এটি তো রাষ্ট্রের জনগণের অর্থ। বিগত সরকারের আমলে যত গুম খুন হয়েছে তার জন্য এনটিএমসি দায় এড়াতে পারে না বলে মনে করেন তানভীর জোহা। আমাদের এই গোয়েন্দা বৃত্তির যে বিষয়টি, এখন আমাদের কোনো ডাউট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ এনটিএমসি এটার জন্য দায়ী এবং তারা এই জাতীয় কাজ করেছে। এবং বিগত সরকারের সময় যত গুম খুনের যে বিষয়গুলো রয়েছে, সেগুলো যদি আমরা তদন্ত করি, তাহলে অবশ্যই এনটিএমসি তার রুল থেকে বের হয়ে আসতে পারবে না এবং এনটিএমসি এই দায়ের ভার এড়াতে পারবে না। কারণ ইন্ডিভিজুয়াল আইনশৃঙ্খলা বাহিনী তারা যদি তাদের সিস্টেম থেকে ট্রিগার করে, তাহলে তারা অডিটটা তো করাতো কীভাবে? যা খুশি তাই, যে কোনো কারণে আপনি যে কোনো দল করলেই আপনি ট্রিগার হবেন, এটার কোনো বৈজ্ঞানিক এবং আইনি ভিত্তি নেই। অপরাধ বিশেষজ্ঞরা মনে করেন, এসব প্রযুক্তি ক্রয় করতে টেন্ডারের নামে দেয়া হয়েছে রাজনৈতিক সুবিধা। টেন্ডারের নামে কাউকে খুশি করা, কাউকে আর্থিক সুবিধা দেওয়া, রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে এই প্রসঙ্গগুলোর আমরা যেরকম পুনরাবৃত্তি চাই না, পাশাপাশি এই কাজগুলো যারা করেছেন, যারা সহযোগিতা করেছেন কিংবা এই সহযোগিতা করে যারা অর্থের ভাগ নিয়েছেন, সুযোগ পেয়েছেন, এদেরকে চিহ্নিত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ রাষ্ট্রের অর্থ, অর্থাৎ জনগণের অর্থ যাতে এইভাবে অপচয় বা অপব্যয় না হয়, সেটি যেরকম লক্ষ্য রাখা এবং সেটি লক্ষ্য রাখার মাধ্যমে রাষ্ট্রের সুরক্ষা, সার্বভৌমত্বের সুরক্ষা, নিরাপত্তার প্রসঙ্গগুলোকে নিশ্চিত করা, পাশাপাশি জনগণের মধ্যে একটি স্বস্তি আনা। নিরাপত্তার জন্য কেনা এসব যন্ত্রের সঠিক ব্যবহার নিশ্চিত করা না গেলে মানবাধিকার হুমকির মুখে পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। পুরো কার্যক্রমকে সঠিক ধারায় পরিচালিত করবেন। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশ আবারও পুরনো সমস্যায় ফিরবে বলে সতর্ক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
সংস্কার, বিচার, নির্বাচন, জাতির প্রতি এই 3 অঙ্গীকার আদায়ের দৃঢ় সংকল্পের কথাও জানিয়েছেন তিনি। সিঙ্গাপুর ভিত্তিক চ্যানেল নিউজ এশিয়াকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান। বিস্তারিত থাকছে বিনিয়ামিন রিপোর্টে। কাঠামোগত সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশ আবারও ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় ফিরে আসবে। চ্যানেল নিউজ এশিয়াকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশে একটি গ্রহণযোগ্য ও জবাবদিহিমূলক নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। তবে নির্বাচন বিচার ও সংস্কারের বিকল্প নয় বলেও মন্তব্য করেন তিনি। একবার ভাবুন তো, যদি আমরা নির্বাচন দিয়ে শুরু করি তাহলে আমাদের সংস্কারের প্রয়োজন নেই, বিচারের প্রয়োজন নেই, কারণ আমাদের পক্ষ থেকে নির্বাচন হলে সবকিছু শেষ হয়ে যাবে। তাহলে সবকিছু নির্বাচিতদের হাতে চলে যাবে। কল্পনা করুন বিচার ও সংস্কার না করে আপনার নির্বাচন হয়েছে, তারপর আপনি আবার সেই পুরনো সমস্যায় ফিরে যাবেন। সাক্ষাৎকারে ভারত, চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। চীন ও পাকিস্তানের মতো ভারতের সঙ্গেও সুসম্পর্ক স্থাপনের প্রত্যাশার কথা জানান তিনি। এ সময় নিজেদের স্বার্থেই নেপাল ও ভুটানের পাশাপাশি 7 সিস্টার্সও অর্থনৈতিক অঞ্চলের আওতায় আসতে পারে এমন সম্ভাবনার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আমরা কখনো বলিনি ভারতের সাথে আমরা ভালো সম্পর্ক রাখতে চাই না। পাকিস্তান, চীনও ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায়। নেপাল এবং ভুটানকে অর্থনৈতিক অঞ্চলে আনতে পারি। ভারতের 7 সিস্টার্সের 7টি রাজ্য এই অর্থনৈতিক অঞ্চল হতে পারে, কারণ আমরা বঙ্গোপসাগরের মাধ্যমে একই সুবিধা ভাগ করে নিতে পারি। জুলাই অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার নিষ্ঠুরতা নিয়ে ডক্টর ইউনূস বলেন, রাস্তায় খুব কাছ থেকে মানুষ হত্যা করেছেন তিনি। তাই বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল রাখতে তাকে নিয়ে ভারতকে প্রচারণা বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বিনিয়ামিন, RTV। 24-এর গণ অভ্যুত্থানে রাজধানীর গুলিস্তান এলাকায় মিছিলে অংশ নিয়ে পুলিশের গুলিতে শহীদ হন কুমিল্লার সন্তান জহিরুল ইসলাম রাসেল। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা তার পরিবার। বিভিন্ন মহল থেকে পাওয়া অনুদানে কোনো রকম সংসার চললেও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন তারা। হত্যাকারীদের বিচার সহ সরকারের কাছে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা চান শহীদ জহিরুলের স্বজনরা। কুমিল্লা থেকে আবুল খায়েরের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। কুমিল্লার দেবিদ্বার উপজেলার মহেশপুর গ্রামের ছেলে জহিরুল ইসলাম রাসেল গেল বছরের গণঅভ্যুত্থানে স্বৈরাচার হাসিনার নির্বিচারে হত্যাকাণ্ড আর দমনপীড়নের বিরুদ্ধে রাজপথে নামেন জহির। 4 আগস্ট গুলিস্তান এলাকায় পুলিশের গুলিতে ঘটনাস্থলেই শহীদ হন তিনি। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে উদ্বিগ্ন তার পরিবার। মেয়ে ঝুমা এখনো বুঝে উঠতে পারেনি বাবা আর ফিরবে না তার কাছে। নাতিন, আমি কি বলতে নাতিনে স্মরণ করে আমার আব্বা কই, আমি এটা কি কইয়া বুঝ দিতে পারি। গিয়ে কবরের পাশে গিয়ে আমরা বসে থাকি যে গেলে তোমার আব্বা কি হয়েছে, আমি কই যে তোমার আব্বা গুল্লি খেয়েছে। ভবিষ্যৎ আমার নাতিন লই আমার বউ লই আমি বাঁচবার ব্যবস্থা আর না তো আমার কোনো ব্যবস্থা নাই। শহীদ পরিবারটির পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার অনুরোধ এলাকাবাসীর। ওর মার একমাত্র সন্তান ছিল রাসেল, উনিও খুব কান্নাকাটি করে ওনার ছেলের জন্য। পরিবারটি খুব অসহায়। আমি সকলের কাছে আকুল আবেদন করব, জানি সকলেই তার পরিবারটার দিকে সজাগ দৃষ্টি রাখে এবং সার্বিক সহযোগিতা করে। আমরা চাই যেন সরকার যেন রাসেল ভাই পরিবারটিকে দেখাশোনা করে, সরকার তার দিকে একটু দৃষ্টি রাখে, এই আমাদের কামনা। পরিবারটিকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তার। সরকারের যে প্রদত্ত সুযোগ সুবিধাগুলো যাতে তারা সঠিক সময় পায় এবং সরকারের সংশ্লিষ্ট কমিটি কর্তৃক কার্যক্রম গ্রহণে তারা যাতে সার্বিকভাবে অংশগ্রহণ করতে পারে, সেই ক্ষেত্রে কোনো গ্যাপ না হয়, সেক্ষেত্রে আমরা প্রশাসন সবসময় তাদের সাথে যোগাযোগ রেখে আসছি। গত 1 বছরেও হত্যাকাণ্ডের বিচার না হয় ক্ষুব্ধ শহীদ পরিবারটি। দ্রুত হাসিনা সহ তার দোসরদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি তাদের। আব্দুল হামিদ, RTV। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন আজ। 1945 সালের 15 আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান বেগম খালেদা জিয়া। 1981 সালে 30 মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে বিপথগামী সৈন্যদের হাতে নির্মমভাবে শহীদ হন। এর পরপরই তার গড়া বিএনপির রাজনীতিতে যুক্ত হন খালেদা জিয়া। দলের নেতাকর্মীদের দাবির মুখে 1982 সালের 2রা জানুয়ারি তিনি বিএনপির প্রাথমিক সদস্য হন।
দীর্ঘ আন্দোলনের মাধ্যমে হুসেইন মোহাম্মদ এরশাদ সরকারের পতনের পর 1991 সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। এরপর আরও 2 দফা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। দিনটি উপলক্ষে দলটির পক্ষ থেকে দোয়া ও মিলাদ সহ নানা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সিলেটের ভোলাগঞ্জ থেকে লুটকৃত কিছু সাদা পাথর ঢাকার ড্যামরার উদ্ধার করা হয়েছে। র্যাব, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে গেল রাতে ড্যামরার সারুলিয়া শুকুরশি ঘাট এলাকা থেকে এগুলো উদ্ধার হয়। অভিযানে 7টি প্রতিষ্ঠান থেকে আনুমানিক 40,000 ঘনফুট আস্ত ও ক্রাশড পাথর জব্দ করা হয়েছে। সম্প্রতি সিলেটের ভোলাগঞ্জ এলাকা থেকে প্রায় 2 লাখ ঘনফুট সাদা পাথর লুট হয়েছে, যার বাজার মূল্য আনুমানিক 200 থেকে 250 কোটি টাকা। পাশাপাশি প্রায় 6 লাখ ঘনফুট বালু লুটপাট হয়েছে, যার বাজার মূল্য প্রায় 240 কোটি টাকা। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে কথিত শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের আস্তানায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। গেল রাতে চালানো এই অভিযানে 13টি ককটেল, 25টি আধা প্রস্তুতকৃত ককটেল, 400 গ্রাম গান পাউডার, বিস্ফোরক, 2টি সামুরাই তলোয়ার, 12টি হকি স্টিক, 29টি হেলমেট, 2টি ড্রাগন লাইট, 11 কেজি গাঁজা, 12 প্যাকেট হেরোইন ও নগদ 1 কোটি 13 লাখ টাকা উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী জানায়, গোপন তথ্য অনুযায়ী সোহেলকে গ্রেপ্তারের উদ্দেশ্যে জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান চালায় তারা ওই স্থানে পৌঁছার সঙ্গে সঙ্গে সন্ত্রাসীরা সম্পূর্ণ বৈদ্যুতিক লাইন বন্ধ করে দেয় এবং বাসার বিভিন্ন দরজা, জানালা ও ছাদ দিয়ে পালিয়ে যায়। তাই আসামিদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে বুনিয়া সোহেলের আস্তানায় তল্লাশি চালিয়ে 1 কোটির বেশি নগদ টাকা, সন্ত্রাসী কার্যক্রম করার বিভিন্ন সামগ্রী ও মাদক উদ্ধার করা হয়। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনে টানা প্রবল বৃষ্টির কারণে পদ্মা নদী ছাড়াও কুড়িগ্রামের তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদসহ সবকটি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। দুধকুমার নদের পানি কিছুটা কমলেও তা বিপদ সীমা বরাবর রয়েছে। সকালে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানায়, গেল 24 ঘন্টায় দুধকুমার নদের পানি কিছুটা কমলেও অন্য সবকটি নদ নদীর পানি খুবই দ্রুত গতিতে বাড়ছে। এদিকে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড বলছে, আগামী 24 ঘন্টায় এই অঞ্চলে ভারী বর্ষণ ও উজানের ঢল বয়ে আসতে পারে। এতে উত্তরাঞ্চলের নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করতে পারে। ফলে দেখা দিতে পারে স্বল্পমাত্রার। আমাদের এলাকা ঘরে পানি ডুবে গেছে, পানিতে কখন যে দোকানে মাল টাল ডুবে যায়। আমাদের পানির তুলনা স্কুল যেতে পারছে, আমাদের 4 মাস পর আমাদের পরীক্ষা। আমাদের চাউল 5 কেজির দরকার নেই, আমাদের নদীটা তিস্তা নদী খুঁড়ি দেবে। আমরা সরকারের কাছে এইটা আমাদের আকুল আবেদন। এই মুহূর্তে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় আহমেদ নয়ন। বন্যার কি চিত্র দেখছেন, পূর্বাভাসে কি ধরনের প্রতিফলন আছে, বিস্তারিত জানাবেন। মারফি, আমি রয়েছি লালমনিরহাট সদর উপজেলার কালমাটি এলাকায়। এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি একটি সড়কে দাঁড়িয়ে আছি এবং এখানে এখনো এই সড়কটি পানিতে নিমজ্জিত এবং এখনো শত শত বাড়ি কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। তারা পানিবন্দী মানুষজন কিন্তু কোনো প্রকার রান্না বান্না করতে পারছেন না, তারা সড়কে অবস্থান করে কিন্তু রান্নার কাজ করছেন। এছাড়াও যারা নিম্নবিত্ত মানুষজন আছেন তারা কিন্তু বিভিন্ন দোকান থেকে শুকনো খাবার কিনে এনে অবস্থা। লালমনিরহাটের 5 উপজেলাতেই সেই একই অবস্থা, মানুষজন পানিবন্দী অবস্থায় রয়েছে। তবে গতকাল সারাদিন বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হলেও আজকে কিন্তু সকাল 6টায় বিপদসীমার 20 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়েছে এবং সর্বশেষ সকাল 9টায় 23 সেন্টিমিটার নিচ দিয়ে বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে আগামী 12 ঘন্টা উজানে এবং দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি এই বৃষ্টিপাতটা হয় তাহলে বিপদসীমা বরাবর কিংবা বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হতে পারে। আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, পানির মধ্যে মানুষদের জন্য শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। সেই সাথে লালমনিরহাটের আদিতমারি এবং কালীগঞ্জের জন্য 30 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এই ছিল লালমনিরহাটের বন্যার সর্বশেষ খবর। সরকারের সাশ্রয় হবে।
ধন্যবাদ আপনাকে। বিয়ে বিচ্ছেদের পর শুধু সম্পর্কই ভাঙে না, ভাঙে একটি পরিবারের স্বপ্ন। সন্তান নিয়ে পড়তে হয় অদৃশ্য সংগ্রামের মুখে। সমাজবিজ্ঞান বিশেষজ্ঞরা বলছেন, এই অবস্থায় বিচ্ছেদের শিকার ব্যক্তিকে হেয় বা কটূক্তি না করে পরিবার ও সমাজের উচিত পরিস্থিতি সামলে উঠতে সহযোগিতা করা। বিবাহ বিচ্ছেদ নিয়ে সাদিয়া কানিজের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে দ্বিতীয় পর্ব। হাজারো রঙিন স্বপ্ন নিয়ে বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হয় দুটি মানুষ। ভিন্ন পরিবারে বেড়ে উঠলেও মনের মিল খুঁজে হয়ে ওঠে পরস্পরের জীবন সারথী। অনেক সময় স্ত্রীর উপর অনেকটা বিরক্ত হয়ে যায় যে কোনো কারণে, দেখা যাচ্ছে এটা করনি কেন, এটা হয়নি কেন। অনেক সময় তারও তো মানসিক অবস্থাটা বোঝা উচিত। একজনের সিদ্ধান্ত ভুল হয়েছে, এটা আরেকজনকে আর কি শুধিয়ে নিতে হবে, বুঝিয়ে নিতে হবে, ভালো করে বুঝাতে হবে যে তোমার এটা ভুল আছে বা এটার করলে এরকম ফল হবে, এটার জন্য তোমার এইটা করতে হবে। তবে পরিস্থিতির চাপে শেষ অবধি মানিয়ে নেওয়া সম্ভব হয় না অনেকের। কখনো মানসিক তো কখনো শারীরিক নিপীড়ন ভেঙে দিচ্ছে বৈবাহিক সম্পর্ক। এতে সন্তানের ভবিষ্যৎও পড়ছে হুমকিতে। তেমনি একজন মেঘলা এক আকাশ রঙিন স্বপ্ন নিয়ে ঘর বেঁধেছিলেন পছন্দের মানুষের সঙ্গে। তবে কিছুদিন পরই শুরু হয় স্বামীর অসহনীয় অত্যাচার। যখন আমি একদম সাইলেন্ট হয়ে যাই, ডোমেস্টিক ভায়োলেন্স যে জিনিসটা ওটা গ্রো করে। কারো গায়ে হাত তুলে যে কারো তোমাকে কথা বলতে হবে, এটা কিন্তু কারোর সাথে কথা বলার বা অভিমান ভাঙার জায়গাটা তৈরি করার আসলে এটা কোনো ওয়ে না। এক পর্যায়ে ছোট্ট সন্তান নিয়ে বেরিয়ে আসেন শুধু কাগজে কলমে আটকে থাকা সম্পর্ক থেকেও। পরের পথটাও সহজ ছিল না তার জন্য। প্যারেন্টাল এখনো আমার কাছে যেটা মনে হয় যে হচ্ছে ডেড ডটার ইজ বেটার দেন ডিভোর্স ডটার, এটা এখনো আমাদের প্যারেন্টরা ধারণ করে। আফটার ডিভোর্স প্রথম চ্যালেঞ্জটা হয়ে যায় হচ্ছে যে যদি একটা বাচ্চা থাকে সেক্ষেত্রে ফিনান্সিয়াল চ্যালেঞ্জটাই সবচেয়ে বড়, ফিনান্সিয়াল সাপোর্টটা যদি আপনি আপনার ফ্যামিলি থেকে সাপোর্ট না পান সেক্ষেত্রে আপনাকে একদমই হাবুডুবু খেতে হবে। আছে উল্টো চিত্র, সংসার টিকিয়ে রাখার দৌড়ে পুরুষকেও হতে হয় ব্যর্থ। ডিভোর্সের পর একটা লম্বা সময় আমাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়েছে, আমাকে ডাক্তার দেখাতে হয়েছে, কাউন্সিলিং করাতে হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে যে আমার একটা ছোট বাচ্চা আছে, আমাদের একটা সন্তান আছে। আইনি জটিলতার কারণে আমি তার কাছে যেতেও পারি না। সে আসলে সবই জানতো যে আমার পরিবারের কন্ডিশন কি, আমার কন্ডিশন কি। তারা নাকি আমার জন্য তাদের নাকি তারা নাকি হেয় প্রতিপন্ন হয়, আমার জন্য নাকি তাদের শাই ফিল হয়, তাদের নাকি লজ্জা লাগে। আমার অবস্থান, আমার আর্থিক অবস্থা এগুলো নাকি তাদের স্ট্যাটাসের সমান না। তো বিয়ের আগে তো এই জিনিসগুলো আমি পরিষ্কার করেছি। বিচ্ছেদের ঘটনা কমাতে পরিবারে গণতান্ত্রিক চর্চা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। পরিবার ভিত্তিক সমাজ ব্যবস্থায় যদি এইভাবে বিবাহ বিচ্ছেদটা এর যে সংখ্যা বা পরিমাণটা যদি ক্রমান্বয়ে বাড়তে থাকে তাহলে সেটি কিন্তু আমার সমাজ ব্যবস্থার জন্য হুমকি। এই প্রসঙ্গগুলোতে এনে আমরা আইনের চর্চা বলুন, আবার এই বিবাহ বিচ্ছেদকে কেন্দ্র করে যে নির্যাতন নিপীড়নের ঘটনা সেটাও আইনগতভাবে সুরাহ করা, সামাজিক অনুশাসন, পারিবারিক অনুশাসনগুলোর যাত্রা এটাকে চর্চা করা, পাশাপাশি যে সম্পর্কের ক্ষেত্রেও একটা গণতান্ত্রিক চর্চার প্রতিফলন ঘটুক। এই বাস্তবতার মধ্যে দিয়ে যেতে পারলেই আমাদের এই বিবাহ বিচ্ছেদের সংখ্যাটা যেরকম কমবে, আমাদের সম্পর্কগুলো আস্থার হবে, মজবুত হবে। সূর্যমুখী ক্লিনিক আছে না, ওই ক্লিনিকগুলোতেও যদি আপনি একটা সাইকোলজিক্যাল কাউন্সিলিং যদি, ফ্যামিলি কাউন্সিলিং যদি একটা রাখেন, একটা শাখা রাখেন, আমার মনে হয় যে কাউন্সিলিং অনেক কাজে আসবে। তারা বলছেন বিচ্ছেদ ঠেকাতে পারিবারিক সম্পর্কের যত্ন নেওয়া যেমন জরুরি, তেমনি বিচ্ছেদে বিধ্বস্ত নারী পুরুষের জীবন মসৃণ করতে চায় সামাজিক সচেতনতাও। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। বেশ কিছুদিন ধরে ঊর্ধ্বমুখী চালের বাজার। গত 8 বছরে বিশ্ববাজারে চালের দাম কমলেও বিপরীত চিত্র দেশে। মিনিকেটের দাম 80 থেকে 82 টাকা, নাজির সয়েল 86 থেকে 88 টাকা, বাসমতি 96 টাকা, বিয়ার আটা 60 থেকে 63 টাকায় বিক্রি হচ্ছে। বেড়েছে ফার্মের মুরগির ডিমের দাম। ডজন ডিম বিক্রি হচ্ছে 144 টাকায়। বেশিরভাগ সবজির দামও আগের তুলনায় চড়া, বিশেষ করে বেগুনের দাম উঠেছে 150 থেকে 220 টাকায়। করলা, কাকরোল ও বরবটি সহ সবজির দামও আগের চেয়ে বেশি।
এই মুহূর্তে কারওয়ান বাজারে রয়েছেন সহকর্মী আলোয়ান খান, তিনি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। আলোয়ান, বাজারে জিনিসপত্রের দাম বৃদ্ধি নিয়ে ক্রেতা ও বিক্রেতারা কি বলছেন, এবং আরেকটা বিষয় যেটা যুক্ত করবেন, বিশ্ববাজারে চালের দাম কমলেও দেশে চালের দাম ঊর্ধ্বমুখী, এই বিষয়টি নিয়ে বিস্তারিত জানাবেন। মারফি, সাপ্তাহিক বাজারে হচ্ছে আজকে শুক্রবারে রাজধানীর বাজারগুলোতে হচ্ছে মানুষজন হচ্ছে পুরো সপ্তাহের বাজার করতে আসে, বিভিন্ন বাজারগুলোতে ঘুরে। আজকে হচ্ছে আমরা রাজধানীর কারওয়ান বাজারে ঘুরলাম, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় যে জিনিস, সেই জিনিস নিয়ে আমরা দাম জিজ্ঞাসা করলাম। তার মধ্যে আমরা প্রথম যে আসলে বাংলাদেশের মানুষের প্রথম যে খাদ্য তালিকায় যেই খাবারটি থাকে সেটাতে ভাতের যোগান দেয় হচ্ছে চাল। এই চালের দামটা কিন্তু বাংলাদেশে বর্তমানে অস্থিতিশীল অবস্থায় আছে। চালের দাম হচ্ছে বিশ্ববাজারে কিন্তু বর্তমানে চালের দামটা কিছুটা কমছে। গত 8 বছরে আমরা একটা অনুসন্ধানে পেয়েছি, গত 8 বছরে কিন্তু বিশ্ববাজারে এর বর্তমান যে প্রেক্ষাপটে 8 বছরের তুলনায় বর্তমান প্রেক্ষাপটে চালের দাম কমেছে, কিন্তু বাংলাদেশের সে তুলনায় কিন্তু চালের দাম কমেনি, উল্টো কিছু কিছু চালের দাম 1 টাকা 2 টাকা করে বেড়েছে। আপনি জানেন যে হচ্ছে 24 সালের 17 নভেম্বর থেকে চাল কিন্তু আমদানি শুরু হয় বাংলাদেশে, আমদানি শুরু হওয়ার এবং হচ্ছে 2025 সালের 17 এপ্রিল পর্যন্ত চাল আমদানি হয়েছে এবং 10,34,879 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। তারপরেও কিন্তু চালের দামটা কমেনি। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে কিছুটা আসলে কারসাজি তো অবশ্যই হচ্ছে, যে কারসাজির কারণে চালের দামটা এখনো অনিয়ন্ত্রিত। তবে তারা আশা করছে যে এলজির যে চাল সেটা যদি বাংলাদেশে প্রবেশ করা শুরু করে, তো সেক্ষেত্রে হচ্ছে চালের দামটা কমতে পারে বলে তারা আশা প্রকাশ করছে। যদি হচ্ছে এটা যতদিনে আসে তখন আসলে নির্ভর করবে আসলে চালের দামটা কমে কি কমে না। তবে সবজির বাজারে কিন্তু অস্থিতিশীল পরিস্থিতি একটা দেখা গেছে, সেটা হচ্ছে প্রতি সবজি কিন্তু 100 টাকার নিচে কিন্তু কোনো সবজি পাওয়া যাচ্ছে না। ডিমের দামও বেড়েছে, ডিমের দাম হচ্ছে প্রতি হালিতে হচ্ছে 4 টাকা 6 টাকা করে বেড়েছে, কিছু কিছু দোকানে হচ্ছে 44 টাকা। আলোন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। চট্টগ্রাম থেকে প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে ঢাকায় জ্বালানি তেল সরবরাহ আনুষ্ঠানিকভাবে শুরু হবে আগামীকাল। এর মধ্য দিয়ে বছরে সরকারের সাশ্রয় হবে অন্তত 250 কোটি টাকা। প্রায় 250 কিলোমিটার দীর্ঘ পাইপলাইনে মাত্র 12 ঘন্টায় 50 লাখ লিটার তেল সরবরাহ করা হবে ঢাকা অঞ্চলে। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির অর্থায়নে 3,653 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের উদ্বোধন হবে। 2018 সালে চট্টগ্রাম থেকে ঢাকামুখী পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহের প্রকল্প হাতে নেয় বিপিসি। 2020 সালে 30 জুন প্রকল্পের কাজ শেষ হবার কথা থাকলেও করোনা সহ নানা জটিলতায় কাজ শুরু হয় 2022 সালে। অবশেষে শেষ হলো কাঙ্ক্ষিত এই প্রকল্পের কাজ। জ্বালানি তেলের অপচয় ও চুরি রোধের পাশাপাশি এই পাইপলাইন স্থাপনের ফলে বছরে সরকারের প্রায় 250 কোটি টাকা সাশ্রয় হবে বলে জানান কোম্পানির সাবেক এই কর্মকর্তা। সরাসরি পাইপলাইনের মাধ্যমে যদি এই সরবরাহটা আমরা নিশ্চিত করতে পারি তাহলে অপচয়টা কমবে, অপচয় যেটা বলে সেটা সরকারের চুরির সম্ভাবনা থাকবে না, আর ট্রান্সপোর্টেশনে যে খরচটা আগে হতো এটা লাঘব হয়ে আমার মনে হয় অনেক প্রায় সরকারের 250 কোটি টাকার মতো সাশ্রয় হবে। প্রকল্পটির পরিচালক জানান 16 আগস্ট প্রকল্পটি উদ্বোধন হবে এবং পরবর্তীতে এটি কমার্শিয়াল অপারেশনে চলে যাবে। এই প্রকল্পটি আমাদের মার্চ 2025 সালের ভিতরে স্থাপন সম্পন্ন হয়েছে। এই প্রকল্পটি উদ্বোধন হবে আগামী 16 আগস্ট। কমিশনের পরপরই এটাতে আমাদের কমার্শিয়াল অপারেশনে চলে যাবে। পিটিসি পিএলসকে এই দায়িত্ব দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে তারাই এটি পরিচালনা করবে বলে জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। পিএলসি, টেলিকমিশন সিস্টেম, রজব মেলাগুলা ভাল বড় বড় এগুলো সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য একটু সময় লাগছে। এটা আমাদের দেশীয় লোকজনই করেছে এবং পিটিসি পিএলসির যেটা কথা বললেন এটা আমরা এটা পরিচালনার জন্য এই কোম্পানিকে দায়িত্ব দিয়েছি এবং এই কোম্পানির দায়িত্ব নিয়ে কাজ করছে এবং তারাই চালাবে।
আবরার মাহি, RTV। 2025-26 অর্থ বছরের আগস্ট মাসে প্রথম 12 দিনে রেমিটেন্স এসেছে প্রায় $1 বিলিয়ন মার্কিন ডলার স্থানীয় মুদ্রায়, যা প্রায় 12,858 কোটি 80 লাখ টাকা। গত বছরে একই সময়ে রেমিটেন্স এসেছিল 72 কোটি 10 লাখ ডলার। চলতি বছরে আলোচ্য সময়ের তুলনায় প্রায় 33 কোটি 30 লাখ ডলার বা 4063 কোটি টাকা বেশি এসেছে। এই 12 দিনে রেমিটেন্স আসা প্রবৃদ্ধি 34%। এর আগে 2025-26 অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে দেশে আসে 247 কোটি 79 লাখ 10 হাজার ডলারের রেমিটেন্স বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় 30,239 কোটি টাকা। 2024-25 জুড়ে প্রবাসী আয় এসেছে 30.33 বিলিয়ন ডলার, আগের অর্থ বছরের তুলনায় যা 26.8% বেশি। আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার বহুল আলোচিত বৈঠক আজ। ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে স্থানীয় সময় সকাল 11:30টায় যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের আংকোরিজ শহরের এক সামরিক ঘাঁটিতে বৈঠকটি অনুষ্ঠিত হবে। আলোচনা ঠিকঠাক হলে শিগগিরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সঙ্গে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনার কথাও বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যুদ্ধবন্ধে রাজি না হলে রাশিয়াকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দেন তিনি। এদিকে ট্রাম্প পুতিনের একান্ত বৈঠকে বিরোধিতা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ইউক্রেনকে আলোচনায় না রেখে কোনো চুক্তি হতে পারে না। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।